দর্শক, নতুন একটি বছর নতুন পরিকল্পনায় এগিয়ে যাবে আমাদের জীবন। এই প্রবাহমান জীবনচক্রে যেন মাদকের ছোবল আমাদের কাউকে গ্রাস করতে না পারে, তার জন্য দরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাথে সাথে দেশের আইনও মানতে হবে সবাইকে। মাদকাসক্ত ব্যক্তিদের ভালোবাসা ও সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার নানানভাবে চেষ্টা চালিয়ে আসছে। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় বাংলাদেশে মাদকাসক্তির বর্তমান চিকিৎসার অবস্থা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব ইকবাল মাসুদ, পরিচালক, ঢাকা আহসানিয়া মিশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই জানি যে মাদকাসক্তি নিয়ে আপনি দীর্ঘ সময় যাবত আসলে কাজ করে যাচ্ছেন, সচেতনতা বাড়াতে এখানকার বিভিন্ন আইন যে পলিসি মেকিং এর জায়গাগুলোতেও আসলে কাজ করে যাচ্ছেন। সেখানে যদি প্রথমে এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো, একটু যদি আগে প্রেক্ষাপটটা জানতে চাই যে বর্তমানে চিকিৎসার অবস্থাটা আসলে কেমন নারী, পুরুষ এবং শিশু ভেদে, কারণ আমরা জানি এখন শিশুরাও আসলে মাদকাসক্তির অনেক ক্ষেত্রে আসলে তারাও আসক্ত হয়ে পড়েছে। বাংলাদেশে চিকিৎসাটা শুরু হয় 90-এর দশকের গোড়ার দিকে। তখন যে অবস্থাটা ছিল এই মাদকাসক্তি চিকিৎসার কার্যক্রম, সেটি বেশ পরিবর্তন হয়েছে। আমরা একসময় দেখেছি যে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে সেখানে চিকিৎসক ছিল না, সেখানে সাইকিয়াট্রিস্ট ছিল না, সেখানে ট্রেন্ড কাউন্সিলর ছিল না। একটা গ্রুপ সেখানে চিকিৎসা দিত এবং সেগুলোকে বৈজ্ঞানিক ভিত্তিক বলা হতো না। তো আমরা দেখেছি আস্তে আস্তে এই বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটছে। গত যদি 5-6 বছর ধরে দেখে থাকি, আমরা যদি একটু তুলনা করতে পারি, তাহলে দেখব এখন চিকিৎসা কেন্দ্রগুলোতে যে ওষুধ ব্যবহার, কাউন্সিলর, তারপরে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট মোটামুটি নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেখানে কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। আর একসময় এই চিকিৎসাটাকে এক মানে ক্রিমিনালাইজ ছিল, যে মনে করা হতো যে নৈতিক সংকট অপরাধ হিসাবে দেখা হতো এবং তারা মনে করতো যে মাদক গ্রহণকারীরাই ক্রিমিনাল। কিন্তু আপনি জানেন যে বিজ্ঞান বলছে যে এটা একটা মানসিক অসুস্থতা। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন DSM-5 বা DSM-4, আপনার ICD যেটা WHO রিকমেন্ড করছে, তারা বলছে এটা মানসিক অসুস্থতা এবং তার জন্য পরিপূর্ণ চিকিৎসা দরকার, কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দরকার। তো এই চিকিৎসাটি এককভাবে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট করবে তা না, একটা টিম করবে, সেখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম থাকবে। সেই টিমের মধ্যে থাকবে একজন রিকভারি থাকতে পারে, একজন সাইকোলজিস্ট থাকতে পারে, একজন সাইকিয়াট্রিস্ট থাকতে পারে বা ফিজিশিয়ান থাকতে পারে। এইরকম একটা টিম মিলে তাকে প্রপারলি অ্যাসেসমেন্ট করে তার প্রবলেমগুলো, তার যে মাদক গ্রহণ সংক্রান্ত জটিলতা যেগুলো তৈরি হয়েছে শারীরিক বা মানসিক, সেই বিষয়গুলোকে অ্যাসেসমেন্ট করে তারপরে চিকিৎসাগুলোকে সেই আলোকে নির্ধারণ করতে হবে। তো বাংলাদেশ আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। আমি মনে করি যে অনেকগুলো ট্রিটমেন্ট সেন্টার এখন বাংলাদেশে চিকিৎসা দিচ্ছে, সবাই সমান না, বাট জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেক ট্রিটমেন্ট সেন্টার কিন্তু সেই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করেছে ইতিমধ্যে। তো আমরা এখন সেদিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে না, পরিবর্তন হচ্ছে এবং সেটা আপডেট। আরেকটি বিষয় আপনি বলেছেন যে এখানে যারা প্রাপ্তবয়স্ক, পুরুষ, নারী এবং শিশু, 3টা গ্রুপ আছে এবং গ্লোবালি এটাকে আলাদাভাবে দেখছে যে একই সেটিংয়ে বা একই ট্রিটমেন্ট সেন্টারে একই সাথে একজন শিশুকে যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের সাথে ট্রিটমেন্ট দেওয়া যায় না। এটা নৈতিক জায়গা থেকে যদি বিবেচনা করি, একজন নারীর তার স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, কারণ একজন নারীর যে কমপ্লিকেশন, তার যে সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডিফারেন্সটা আছে, সেটা একটা পুরুষের তুলনায় আলাদা। অর্থাৎ তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা ভিন্ন হতে হবে। এবং আপনি জানেন যে একজন শিশু তার যখন সে মাদক নেয় 12, 13 বা 15, 16 বছর, এই সময়টা তো তার ব্রেন ডেভেলপ হয়। তো এই সময় যদি ট্রিটমেন্ট প্রোটোকলগুলো যদি ওদের মতো না হয়, তো তাহলে কিন্তু এই শিশুর উপকারের চেয়ে অপকার হবে। যেমন একটা ফিজিশিয়ান বা সাইকিয়াট্রিস্ট যখন ওষুধ দেন, আপনারা দেখবেন যে একটা অ্যাডাল্টকে যে ডোজ দেন, সেই ওষুধ অনেক সময় শিশুদেরকে দেন না দিয়ে, ওষুধ না দিয়ে কিভাবে তাকে সাপোর্ট দেওয়া যায়, লাইফস্টাইল মডিফিকেশনের জায়গাটা কাজ করে। কারণ ওই ওষুধগুলোর কিন্তু একটা সাইড এফেক্ট আছে, ওই ব্রেন ডেভেলপমেন্টে এফেক্ট করে।
অথবা যদি ওষুধ দিতে হয় তাহলে একটা লো ডোজ দিয়ে শুরু করে। জি তো এরকম শিশু এবং নারীদের জন্য স্পেশালাইজ ট্রিটমেন্ট বাংলাদেশে এখনো পর্যন্ত খুবই কম আছে, আলাদাভাবে ট্রিটমেন্ট দেওয়ার মতন। যেগুলো আছে সেগুলো হয়তোবা আমরা এখনো আপ টু দ্য মার্ক আমি বলবো না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে না তা না। জি আমরা যদি বলি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে চিকিৎসা নীতিমালাটি করেছে গত কয়েক বছর আগে, সেখানে নারীদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেছে, শিশুদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেছে। আমি মনে করি ইটস দ্য বিগিনিং, হয়তো ভবিষ্যতে এগুলো আরো স্পেশালাইজেশন হবে। একদমই তাই, এবং আমরাও সেই আশাবাদী ব্যক্ত করছি। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমরা প্রথমেই যদি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে চিন্তা করি, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু চ্যালেঞ্জ ফেস করে, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে সেইভাবে করে, বাজেটের একটা বিশাল ঘাটতি থাকে, এবং মানুষের একই সাথে আর্থিক সঙ্গতিও কিন্তু থাকতে হবে, যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি, সুতরাং সে কতটুকু আসলে সেটা তার জন্য এফোর্ডেবল হচ্ছে, সবকিছু আসলে সমন্বয় করে কি আদৌ কতটুকু সম্ভব পরিবর্তনটা আনা আপনি মনে করেন? আমাদের দেশে এখনো এই মাদক ব্যবহার বা মাদক গ্রহণ সংক্রান্ত ইস্যুটাকে পাবলিক হেলথ ইস্যু হিসাবে দেখা হয় না। যদি পাবলিক হেলথ ইস্যু হিসাবে দেখা হতো তাহলে প্রিভেন্টিভ জায়গাটা অনেক শক্তিশালী হতো, যে মাদক গ্রহণের আগে কিভাবে আমরা ইউথদেরকে বা শিশুদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা তাদেরকে সেখান থেকে বের করে আনতে পারি। তো আমাদের কাছে দেখা যাচ্ছে যে মাদক গ্রহণ করার পরে চিকিৎসাগুলো নিতে আসে, এবং তারা যখন নিতে আসে ইমিডিয়েটলি কিন্তু নিতে আসে না। একটা পরিবারের যখন তাকে আর ম্যানেজ করতে পারে না, তখন কিন্তু চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে আসে, এবং তখন দেখা যায় পরিবারের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে। সে পড়াশোনা থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা বিজনেস থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা চাকরি থেকে সে চাকরিচ্যুত হচ্ছে, ওই ফ্যামিলিটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। ওই ছেলেটাকে বা মেয়েটাকে বহন করার মতন অবস্থা কিন্তু ওই পরিবারে থাকে না, কস্ট বহন করার মতো অবস্থা থাকে না। এখন আপনি যদি প্রফেশনাল ট্রিটমেন্টের কথা যেটা আগে বললাম, সেইটা যদি আপনি এনশিওর করতে চান, তাহলে ডেফিনেটলি এটির কস্ট বেড়ে যাবে, কারণ আপনি 5,000 টাকায় এক মাস কাউকে চিকিৎসা দিতে পারবেন না। তো এখন আপনার একটা সাইকিয়াট্রিস্টের কস্ট আছে, তার মেডিকেশন আছে, তার সাইকোলজিস্ট কাউন্সিলিংয়ের কস্ট আছে। তো সেইগুলো যদি বিবেচনা করা হয় তাহলে একটা পেশেন্টের প্রতি কিন্তু অনেক খরচ আছে, এবং এটা এমন না যে আমি 1 মাস রাখলাম বা 15 দিন রাখলাম ভালো হয়ে গেল। কারো ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, এবং এই খরচের পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে নার্সিংয়ের প্রয়োজন হয়। যেমন ট্রিটমেন্ট সেন্টারগুলা একটা কাজ যেটা করে, তারা একটা পর্যায়ে এনে তারা পরিবারের কাছে হ্যান্ড ওভার করছে। পরিবার যদি সেটাকে নার্সিং না করতে পারে বা এটা যদি সামনের দিকে এগিয়ে না নিতে পারে, তাহলে কিন্তু ওই পেশেন্ট আবার সে ট্রিটমেন্ট সেন্টারে রিল্যাপস করবে, আবার ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি হবে। এই জন্যে পরিবার একটা বড় পার্ট, কারণ আমাদের পরিবারের কাছে তো হ্যান্ড ওভার করতে হয় 1 মাস বা 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে। তো ওই জায়গাটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু ওই চিকিৎসাটা ফলপ্রসূ হওয়া খুব কঠিন হয়ে যায়। একদমই। আমরা এই যে আপনি বলছেন যে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি, এবং আমরা জানি এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, সুতরাং এটা রিল্যাপস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। স্বাভাবিকভাবেই আমাদের যারা পেশেন্টের বাবা মা বা রোগীদের বাবা মার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের সচেতনতার অভাবের জায়গা থেকে আসলে থাকে যে হয়তো আমি বাচ্চাটাকে ভর্তি করালাম, 4 মাস 6 মাস যেটুকু সময় থাকলো, তারপরে মনে হয় আমাদের আর কোনো ফলো আপের দরকার নাই, বা তারপরে সে সম্পূর্ণ সুস্থ। এই সচেতনতার জায়গা থেকে আসলে আমরা অনেকটুকু এখনো বেরোতে পারি নাই, বা তৈরি করতে পারি নাই সেটা, যে আমরা দিয়েছি বাচ্চাটাকে ঠিক করে দেন, সেই বিষয়টাকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেক্ট করে। এখানে আমাদের আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে মনে করেন? প্রথমত যখন ভর্তি হতে আসে একটা পরিবারের থেকে, তখন তাকে ট্রিটমেন্ট সম্পর্কে একটা পুরাপুরি ধারণা দেওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে পরিবারের পক্ষ থেকে যখন ভর্তি করায় বা তথ্য নেয় কতদিন লাগবে, এইটা তো আসলে কেউ বলতে পারে না, যে কেউ শিওরিটি দিতে পারবে না যে আপনার ছেলেকে আমি 1 মাসের মধ্যে ভালো করে দিতে পারবো বা 6 মাসে ভালো করে দিতে পারবো। এটা একটা মানে টিম এফোর্ট, তাই না? পরিবার এবং ট্রিটমেন্টে একসাথে কাজ করবে। ওই জন্যেই আসলে পরিবারের সাথে খুব ভালোভাবে বসা দরকার, যে কেন তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার, এবং চিকিৎসা পরবর্তী ট্রিটমেন্ট সেন্টারগুলো থেকে যখন তার পরিবারে হস্তান্তর করা হচ্ছে তখন তার কী ধরনের সাপোর্ট করা হবে। আপনি দেখেছেন যে ট্রিটমেন্ট সেন্টার বা সাইকিয়াট্রিস্ট তাকে মেডিকেশন দিল, বাড়িতে পাঠিয়ে দিল যে ঠিক আছে এইটা সে এখন মোটামুটি স্টেবল, আপনার বাড়িতে এই ওষুধগুলো খাওয়াবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সে ওষুধগুলো সে কন্টিনিউ করে না, মনে করছে যে আমার ছেলে ভালো হয়ে গেছে, এখন আর ওষুধের দরকারটা কি। কিন্তু
এটা তো সবাই জানে যে সাইকিয়াট্রিক মেডিসিন ইমিডিয়েটলি বন্ধ করা যায় না, সেটা সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করে সেই ডোজটাকে টেম্পারিং করে আস্তে আস্তে বন্ধ করতে হয়। তো এই জায়গাগুলোতে আমাদের পরিবার কিন্তু এখনো পুরোপুরি ধারণায় না। আরেকটা বড় বিষয় আছে স্টিগমা, কারণ মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত এটাকে অসুস্থতা হিসাবে দেখে না, এটা আমাদের আইনও দেখে অপরাধ হিসাবে। কোনো জায়গায় ধরা হলে সোজা জেলে দেওয়ার কথা আগে ভাবে, চিকিৎসা কেন্দ্রে না দিয়ে। তার অনেকগুলো কারণ আছে, কারণ সবাই না, কিছু কিছু যারা মাদক গ্রহণকারী তারা কিন্তু ক্রাইমের সাথে জড়িয়ে যায়। ধরেন সেটা পার্সেন্টেজ খুব কম, তারা মাদক বিক্রির সাথে জড়িয়ে যায়, কিশোর অপরাধগুলোর সাথে জড়িয়ে যায়। এই জন্য আমাদের কিন্তু বাহ্যিক দৃষ্টি থেকে আমরা তাকে ক্রিমিনাল হিসেবে দেখছি। কিন্তু যদি আমরা ক্রিমিনাল হিসাবে না দেখে তাদেরকে যদি আমরা সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, যে না তুমি একজন মেন্টাল ডিসঅর্ডার বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসাবে যদি আমরা দেখি, তার অসুস্থতা হিসাবে যদি দেখি, তাহলে প্রথমে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। সেটা হচ্ছে যে কোনোভাবেই হতে পারে, সেটা আউট পেশেন্ট হতে পারে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম, কাউন্সিলরের কাছে নিয়ে গেলাম, সেখানে হতে পারে। তারপরে যখন টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট দরকার, যখন ম্যানেজেবল না ওপিডি থেকে, তখন আমরা এটাকে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে ভর্তি করতে পারি। তো যেহেতু স্টিগমা একটা হাই, কোনো পরিবার চায় না তার ছেলেটা বা মেয়েটা কোনো একটা ট্রিটমেন্ট সেন্টারে দীর্ঘমেয়াদী ভর্তি থাকুক, কারণ সমাজ তাকে প্রশ্ন করে। আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে ইতিমধ্যে দেখা দিয়েছে, সেটা সরকারি আইন কানুনগুলা একটু পিউনিটিভ, একটু না বেশ পিউনিটিভ। তো এই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে। এখন সরকার যদি বলে যে চিকিৎসা কেন্দ্রগুলোর কাছে তালিকা চায়, যে আপনার কেন্দ্রে কতজন চিকিৎসা নিচ্ছে, তার আইডি কার্ড এবং তার তথ্য আমাদের কাছে দিবেন। তো এখন কোন পরিবার চাবে যে ওই ক্রিমিনাল লিস্টে তার সন্তান উঠবে? অতএব তারা কিন্তু ট্রিটমেন্ট বিমুখ হচ্ছে। তো এটা কিন্তু, এবং এটা আপনি দেখবেন যে এটাকে হিউম্যান রাইটসের লঙ্ঘন এবং ইথিক্সের সাথে যায় না, মেডিকেল ইথিক্সের সাথে যায় না, যে কোনো পেশেন্টকে স্টিগমাটাইজ বা ডিসক্রিমিনেট করা, সে যদি অসুস্থ হয়ে থাকে তার ট্রিটমেন্ট দিবেন, তার কেন লিস্টিং করে তার ক্রিমিনাল হিসাবে তাকে বিবেচনা করবেন? আপনার যদি কাউকে ক্রিমিনাল হিসাবে দেখতে হয়, আপনার ইন্টেলিজেন্সকে কাজে লাগান। একজন পেশেন্টের কাছ থেকে কেন তথ্য নিতে হবে? এবং ওই ছেলেটা কখনো আর সমাজে রিইন্টিগ্রেটেড হতে পারবে না ওই তালিকায় নাম উঠলে। তো এবং সবাই যে খারাপ তা তো না, তারা ভুল করে হয়তো মাদকের পথে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে চায়, তারা চেষ্টা করছে। সেই সময় আমাদের আর একটা বার্ডেন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে যে তাদেরকে লিস্টিং করে, তাদেরকে তালিকাভুক্ত করে আলাদাভাবে ট্রিট করা। একদম, এটাই আমার আসলে পরবর্তী প্রশ্ন ছিল, যেটা আমরা একটা বিরতির পরেই উত্তরটা নিব, যে বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদ অনুযায়ী যদি ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচিত, সেটা আপনি বলেছেন, এবং গোপনীয়তা ভঙ্গ এবং এথিক্স লঙ্ঘন বিবেচনায় কিন্তু বিএমডিসি একজন চিকিৎসকের লাইসেন্সও বাতিল করতে পারে। কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আমাদের যে মাসিক প্রতিবেদন আমরা জমা দিয়ে থাকি, সেখানে কিন্তু আমাদেরকে অভিভাবকের ফোন নাম্বারটা পর্যন্ত দিতে হচ্ছে, জাতীয় পরিচয়পত্র দিতে হচ্ছে, তার নাম ঠিকানা পুরোটাই দিতে হচ্ছে। তো সেটা আসলে কতটুকু সাংঘর্ষিক, এবং এই বিষয়ে আমরা আসলে পরবর্তী কর্মপরিকল্পনা বা পলিসি মেকিং এর জায়গায় কি পরিবর্তন আনা উচিত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা মাদকাসক্তি চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে আরো অনেক কিছু জানবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসার বর্তমান অবস্থা। আমাদের সাথে আছেন জনাব ইকবাল মাসুদ, পরিচালক, ঢাকা আহসানিয়া মিশন। জি, আমরা যেটা নিয়ে বলছিলাম যে এটা কতটুকু আসলে সাংঘর্ষিক, এবং আমাদের পরবর্তী কর্মপরিকল্পনার জায়গা থেকে আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে যে বিষয়টাকে আরো সুন্দর। প্রথমত হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করা একটা নৈতিক বিষয় সমস্ত রোগের। পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি একটা ইথিক্সের সাথে যুক্ত, এবং এই অধিকারটি তাদেরকে আমাদের সংবিধান দিয়েছে, যে একজন অসুস্থ ব্যক্তি তার সাংবিধানিক অধিকার তার রোগের বিষয়গুলো গোপন রাখা, এবং যখন একজন চিকিৎসা নিতে আসে তখন তার গোপনীয়তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে স্টিগমা অনেক 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 বিষয় জড়িত, পরিবারের সম্মান জড়িত। পাশাপাশি একজন চিকিৎসক যখন সে চিকিৎসা শাস্ত্র পড়াশুনো শেষ করে সে যখন ওথ নিচ্ছে, সেই ওথের মধ্যে কিন্তু রোগীর গোপনীয়তা রক্ষার কথা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে। এবং যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে প্রোটোকল আছে, যেটা বাংলাদেশ স্বাক্ষর করেছে, মানবাধিকার কমিশনের যে নীতিমালা আছে, বাংলাদেশ একজন স্বাক্ষরকারী রাষ্ট্র, সেখানেও কিন্তু একজন পেশেন্টের বা মানুষের মৌলিক মানবাধিকারের অংশ হিসাবে কিন্তু এইটা
গোপনীয়তা রক্ষা করা জরুরি। তো পাশাপাশি আমাদের নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে আপনি জানেন ইকো ট্রেনিং করছে। সেখানে একটি ইকো ট্রেনিং এর একটি অংশই হচ্ছে নৈতিকতা, এথিক্সের জায়গায় আমরা পড়াচ্ছে। হ্যাঁ, তো এখন তারা নৈতিকতা পড়াচ্ছে, রোগীর গোপনীয়তা রক্ষা করার কথা বলছে। আবার যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা আরেকভাবে চিন্তা করছে। তো এই জায়গাটায় আসলে সমন্বয় প্রয়োজন। আমরা ইতিমধ্যে আমাদের যে নেটওয়ার্কটা আছে সংযোগ, সেটার পক্ষ থেকে ডিজি মহোদয়কে এবং সচিব মহোদয়কে আমরা চিঠি দিয়েছি এই বিষয়গুলো উল্লেখ করে। আমার মনে হয় যে তারা বিবেচনা করবেন, কারণ যিনি এই অর্ডারটি ইস্যু করছে তার পরিবার বা তার ছেলে যে কালকে মাদক নিবে না তার কিন্তু নিশ্চয়তা না। উনি নিশ্চয়ই চাবেন না তার সন্তান এই তালিকাভুক্ত হোক। একদমই, যেটা তার কর্মক্ষেত্রেও পরবর্তীতে আসলে বড় তার কর্মক্ষেত্রে তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি হয় এই জিনিসগুলো। আগে আমরা অনেক কিছু নিয়ে কথা আসতো যে স্বাভাবিকভাবে যে একজন মাদকাসক্ত রোগী যে শুধুমাত্র মাদকাসক্তির সমস্যাতেই আছে তা কিন্তু না, তার সাথে অনেক ধরনের কোঅকারিং ডিসঅর্ডার থাকতে পারে, যে তার মানসিক অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো মাদকাসক্তি থেকেও মানসিক সমস্যা ডেভেলপ করতে পারে, মানসিক সমস্যা থেকেও মাদকাসক্তি হতে পারে। তো যেটা চিকিৎসা পদ্ধতিটা আসলে রোগীর সিভিয়ারিটি বা সবকিছু ভেদে আসলে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা তৈরি করি। সুতরাং এটা 4 মাস বা 6 মাসের কোনো প্রোগ্রামে আসলে আমরা সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। তো কিন্তু আমরা যখন রিহ্যাবিলিটেশন তাকে করছি বা একটা রিহ্যাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু একটা বাধ্যবাধকতা থাকছে যে 6 মাসের মধ্যে হয়তো বা তাকে রিলিজ করা বা একটা সময় অবধি পর্যন্ত তাকে রাখা। কিন্তু এর থেকেও তো বেশি তার ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে, ভর্তি প্রক্রিয়াটা আরও দীর্ঘমেয়াদী হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিষ্ঠান আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই মেয়াদ, চিকিৎসার মেয়াদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখনো হচ্ছে। তো আমরা যেটা ফলো করি, ইউনাইটেড নেশনের যে মাদক বিষয়ক যে অফিস আছে UNODC এবং WHO, তারা রিকমেন্ড করছে সর্বনিম্ন চিকিৎসার মেয়াদ হওয়া উচিত 3 মাস সর্বনিম্ন, এবং যত বেশি হবে তত তার জন্য আরো ভালো হবে। তো এখন আমাদের সমাজে তো ওই অ্যাওয়ারনেসটা নেই, আর 5টা বিষয়ের মতো এর সাথে গুলিয়ে ফেলে। আমি অনেকগুলো দেশ ভিজিট করেছি, আমি দেখেছি যে তাদের ট্রিটমেন্টের মেয়াদ 18 মাস, কোনো জায়গায় 2 বছর, কোনো জায়গায় 12 মাস, এরকম তারা হাউজে থাকে। এবং এই সময়টা তারা আবার পরিবারে যায় আসে, কিন্তু তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেটা আপনি বললেন সেই জায়গাটাই তারা কাজ করে। তো এই জন্য দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন হয়ে থাকে। তো আমরাও ওইটাকেই বলবো যে দীর্ঘমেয়াদী চিকিৎসাটা রিকমেন্ড করে যারা আন্তর্জাতিক এক্সপার্ট আছে। আমরাও রিকমেন্ড করি, যেটা ইমিডিয়েট সলিউশনের কোনো জায়গা নেই যে আমার জ্বর হয়েছে আমি 7 দিনের অ্যান্টিবায়োটিক আর 2 দিনের পেইন কিলার খাবো, প্যারাসিটামল খাবো, আমি সুস্থ হয়ে যাব। এটার জন্যে ভিতর থেকে পরিবর্তন আসা দরকার। তার মানসিক যে ডিসঅর্ডারের কারণে তার যে ব্রেন চেঞ্জ হয়েছে, ব্রেন ফাংশনগুলো চেঞ্জ হয়েছে, সেইটাকে আবার রিস্টোর করাটাই খুব চ্যালেঞ্জিং। তো মানে এটা যে হয় না তা না, এটা আমেরিকাতে গবেষণা, আমাদের দেশে তো আসলে গবেষণা ওইভাবে কম। এই জন্য আমাদের বারবার আমরা বিশ্বের অন্য দেশের গবেষণা রেফারেন্সগুলো দিই, এবং আমরা কিন্তু সঠিক মাদকাসক্ত ব্যক্তি কত সেই গবেষণাও আমরা আজ পর্যন্ত করতে পারিনি। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের ভাবা দরকার যে আমাদের মতো করে যদি পলিসি নির্ধারণ করতে হয়, তাহলে আমাদের দেশের গবেষণার উপরে ভিত্তি করেই কিন্তু পলিসিগুলো নির্ধারণ হওয়া উচিত। যেহেতু আমাদের দেশের সায়েন্টিফিক রিসার্চ নেই, তো খুব লিমিটেড, সেহেতু আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চগুলোর উপরে ডিপেন্ড করতে হয়। এই যে রেফারেন্সগুলো আমরা বলছি, ইউএনের রেফারেন্স বলছি, আমেরিকার রেফারেন্স বলছি, অন্য দেশের রেফারেন্স বলছি, কেন বলছি? আমার কাছে তো রেফারেন্স, আপনি যে বিজ্ঞান ভিত্তিক কথা বলবেন সেই বিজ্ঞানটা কোথায়? তো সেই জন্যই আমাদের ওই বাইরের রেফারেন্সটা নেওয়া লাগে, এবং সেই গবেষণা থেকে দেখা যায় যে দীর্ঘমেয়াদী চিকিৎসার কোনো বিকল্প নেই। দীর্ঘমেয়াদী চিকিৎসার যে মডেল ওখানে আসলে ইমপ্লিমেন্ট করা হয়, বাংলাদেশের কিন্তু আমরা অনেক কন্ট্রোলড এবং একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টে কিন্তু আসলে ট্রিটমেন্টটা দিতে বাধ্য হই অনেক সময় ক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা চিন্তাও করি যে একটা ওপেন এনভায়রনমেন্ট তার জন্য এনশিওর করব, অনেক সোশ্যাল সেফটি, সিকিউরিটি, অনেক স্টিগমা সবকিছু মিলিয়ে আসলে হয় না জিনিসটা। কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই ভোকেশনাল ট্রেনিং বা তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য তার একটা খোলামেলা পরিবেশ, সেই বিষয়টা আসলে একই সাথে দরকার। তো এই জায়গাটাতে আসলে কিভাবে কাজ করা যায় বা উচিত বলে মনে করেন? দেখেন, আমরা সবাই জানি যে একটা মাদক ব্যবহারকারী যখন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয় তার প্রথম 14-15 দিন বা 20 দিন আমরা বলি উইথড্রল সিমটম ম্যানেজ করা। একদমই 21 থেকে 28 দিন আমরা বলে থাকি। 21 থেকে 28 বেড়ে গেছে, কারণ আপনার স্টিমুলেন্ট টাইপ অফ ড্রাগসের আপনার উইথড্রল সিমটমগুলো একটু দেরিতে আসে। তো এখানেও দেখা যাচ্ছে যে
একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে সে যদি এনভায়রনমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেয় তার উইথড্রল সিমটম কিন্তু রিডিউস হয়ে যায়। একদমই। এখন আমি একটা ছেলেকে 6 মাস রাখতে চাই আমার সেন্টারে, নিশ্চয়ই একটা ক্যাবিনের মধ্যে 6 মাস বন্ধ করে রাখাটা তার মেন্টাল ডেভেলপমেন্টের দিকে জন্য ভালো নয়। তো এই জন্য যেটা বললেন আপনি এনভায়রনমেন্ট একটা ফ্যাক্ট। এই জন্য আমাদের দেশের সরকারের কাছে আমরা আবেদন জানাই যে ট্রিটমেন্ট সেন্টারগুলো সরকারি বেসরকারি পর্যায়ে হচ্ছে তাদেরকে একটু ফ্যাসিলিটিস দিয়ে যাতে শহরের বাইরে থেকে বের করে দেওয়া। আমি গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে একটা ট্রিটমেন্ট সেন্টারে গেছিলাম। তারা মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাহাং বলে একটা জায়গা, 70 বিঘা জায়গা নিয়ে তারা করেছে। এবং সেখানে পুকুর আছে, সেখানে জঙ্গল আছে, সেখানে খেলাধুলা করছে। কারণ এই পরিবেশের মধ্য দিয়ে সে নিজেকে তৈরি করে নিচ্ছে এবং মানসিক প্রশান্তি একটা বড় বিষয় আছে। আপনি যদি একটা মেডিটেশন করান, আপনি মাইন্ডফুলনেস যদি করান, তাহলে তার জন্য তো এনভায়রনমেন্ট দরকার, তাই না? তো সেই সব জায়গাগুলোতে বিবেচনা করে খোলামেলা পরিবেশটা দরকার। বদ্ধ কেবিনে হয়তো কিছুদিন রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী রাখতে গেলে তার জন্য আলাদা এনভায়রনমেন্ট এবং আলাদা সুযোগ সুবিধা তৈরি করাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আমরা জানি যে যারা মাদকাসক্ত রোগী তাদের চিকিৎসার জন্য কিন্তু একটা আবাসিক একটা জায়গা, আসলে সেখানে একটা নিরিবিলি পরিবেশে তাদের চিকিৎসাটা হওয়া প্রয়োজন, কিন্তু রেসিডেন্সিয়াল কেয়ারে কিন্তু কোনো ট্রেড লাইসেন্সেরও ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে বেশিরভাগই যেসব রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আসলে কার্যক্রম চালাচ্ছে হয়তো ট্রেড লাইসেন্সটা ডিফারেন্ট লোকেশনে এবং তাদের সেন্টারটা হয়তো ডিফারেন্ট লোকেশনে। তো এটাও কিন্তু আইনের সাথে অনেকটুকুই সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। তো এখানে আসলে আরো কতটুকু সমন্বয় প্রয়োজন? এইটা একটা খুব জটিল বিষয় ছিল, এই যে ট্রেড লাইসেন্স গ্রহণ করা। আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স দেয় না, কিন্তু নারকোটিক্স কন্ট্রোল যে বিধিমালাটি হয়েছিল চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, সেখানে বলেছিল ট্রিটমেন্ট সেন্টার আবাসিক এলাকায় হতে হবে। তো ওই জায়গাটায় পরিবর্তন ইতিমধ্যে এসেছে এবং এখন যে চিকিৎসা কেন্দ্র আবাসিক এলাকায় হতে হবে সেটি নেই। যেমন আমাদের ট্রিটমেন্ট সেন্টারগুলো কিন্তু ঢাকার অনেক বাইরে, কারণ আমরা মনে করছি যে ঢাকার ভিতরে রেখে খোলামেলা পরিবেশে এনশিওর করা অনেক কস্টলি হয়ে যায়। তো এখন ট্রিটমেন্ট সেন্টারগুলো দূরে যাবে, কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি না করে, পেশেন্ট যদি না যেতে চায়, যাবে না কেন? তার তো সেই সুযোগ সুবিধা কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হবে। তো এখানে যারা এখন ইনভেস্ট করছে, বিশেষ করে এখানে তো ট্রিটমেন্ট সেন্টার বেসরকারি পর্যায়ে যারা চালাচ্ছে তারা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, এখানে কিন্তু কোনো কর্পোরেট সেক্টর আসে নাই। সরকারের ট্রিটমেন্ট সেন্টার সেটাও তো শহরের ভিতরে, এবং সেখানে আমরা যে কথাগুলো বলছি, চ্যালেঞ্জের কথা বলছি, তারাও তো সেটা উতরে যায়নি। তাদের সময়ের সীমাবদ্ধতা আছে, অল্প সময়ের জন্য তারা শুধু ডিটক্স করে, ফ্যামিলি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামগুলো, জনশক্তি তাদেরও নাই। তো এই জায়গাগুলোতে কিন্তু আসলে সম্মিলিতভাবে কাজ করা দরকার। সরকার যদি মনে করে বেসরকারি সংগঠনগুলো করবে না, এটা সরকারকে নিজেকে মডেল ডেভেলপ করতে হবে। যেমন আমরা এইমসে যাই, মানে আমি যদি ইন্ডিয়ার কথা বলি, দিল্লির এইমসে আমি ভিজিট করেছি, সেটা হচ্ছে দিল্লি থেকে বেশ দূরে, এবং সেটিও তারা মনে হয় 18 না 19 বিঘা জায়গার উপরে ডি অ্যাডিকশন সেন্টার, যেটা এইমসের উইং যেটা, সেটা করেছে। তো কেন করেছে? তারা জানে যে এটা কিন্তু শহরে রাখলে হবে না। তো আমাদের নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্টের যে চিকিৎসা কেন্দ্র আছে সেটা দূরে যেতে হবে, বড় জায়গা নিতে হবে। তাদের যে মডেলটা, সেই মডেলটা তো বলবে যে আমি এই মডেল ডেভেলপ করেছি, বেসরকারি সংগঠন তুমি এটা ফলো করো। আমি থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডের আপনার ব্যাংকক থেকে দূরে আমি 1200 বেডের একটা ট্রিটমেন্ট সেন্টারে গেছি, সেখানে মেল ফিমেল আলাদা আলাদা ওয়ার্ড আছে, সব বিল্ডিং আছে, বিশাল এলাকা। এবং আমিও মালয়েশিয়াতে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সোলাস, সেখানেও দেখেছি যে সেখানেও কত চমৎকার সোলাস, কত ভালো কাজ করছে তারা। তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের যারা পলিসি মেকার আছে তাদেরকে আসলে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে আরো বেশি করে। শুধু এনফোর্সমেন্ট দিয়ে তো, এনফোর্সমেন্ট একটা অংশ। মাদক নিয়ন্ত্রণের যে 3টা পদ্ধতি আছে, যে সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। তো এখন সাপ্লাই রিডাকশন হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ, বাদ বাকি দুটোগুলো কিন্তু আপনার সিভিল সোসাইটি এবং সরকার মিলে করতে হবে। তো এই মিলে করার ক্ষেত্রে পলিসিগুলো ডেভেলপমেন্টের সময় উভয় পক্ষকে শুনতে হবে এবং লজিক্যালি করতে হবে। কারণ আপনি যদি একজন ব্রুকারেসকে বলেন যে, বা পুলিশকে বলেন যে পলিসি ডেভেলপমেন্টের জন্য, সে তো তার পিউনিটিভ সাইডটাকে দেখবে, তাই না? যে তারা ক্রিমিনাল, তাদেরকে কিভাবে ধরবো, কিভাবে আমি অ্যারেস্ট করব, কিভাবে তার কাছ থেকে ডেটা নেব, তথ্য নিয়ে আমি আরেক জায়গায় রেড করব। কিন্তু যদি আমাদের সবাই মিলে, যারা প্রফেশনালস আছে তাদের সাথে মিলে যদি আমরা এই পলিসিগুলো তৈরি করি, ডেফিনেটলি আমাদের দেশও চেঞ্জ হবে। আমরা এই জায়গায় একটু ভিন্ন একটা প্রশ্ন রাখতে চাই যে অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবে দেখা যায়, যেহেতু আসলে মাদকাসক্তি তো একটা মানসিক রোগ হিসেবে আমরা দেখছি, কিন্তু এখন মাদকাসক্তি চিকিৎসার সম্পূর্ণ বিষয়টাই কিন্তু দেখছে আমাদের সুরক্ষা বিভাগ। তো
তাদের কাছ থেকে একটা আমাদের আলাদা লাইসেন্স নিতে হচ্ছে। আবার যখন মানসিক রোগীও তো স্বাভাবিকভাবে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকে বা মাদকাসক্ত ব্যক্তি নিজেও মানসিক সমস্যায় ভুগছে, সেখান থেকেও একটা লাইসেন্সিং এর বিষয় আসছে ডিজি হেলথ থেকে, এবং সেখানে কিন্তু অনেকগুলো লাইসেন্স কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে, যেটা প্রাতিষ্ঠানিক একটা পর্যায়ে থেকে কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। এই বিষয়টাকে আসলে সমন্বয় করা যায় কিনা, বা সুরক্ষা বিভাগ শুধু হয়তো বা একটা পোর্শন হয়তো বা তারা দেখলো, বা ড্রাগ ট্রাফিকিং বা অ্যাভেলেবিলিটি বা ডিমান্ড রিডাকশনের জায়গায় হয়তো বা কাজ করলো, হার্ম রিডাকশনের জায়গায় তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, কিন্তু চিকিৎসার জায়গাটা যদি একটা সমন্বয়ের জায়গায় চলে আসে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মনে হয় যখন 89 সালে ডিপার্টমেন্ট শুরু হয়েছিল, তখন চিকিৎসাটা কিছুদিনের জন্য হেলথ মিনিস্ট্রির আওতায় ছিল, কিন্তু পরবর্তীতে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট যখন হয়েছে 90-তে, তখন এটাকে তাদের সাথে দিয়েছে। তো আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখন একাধিক লাইসেন্স নিতে হয়। একটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যর, যদি আমি বলি যে মাদকাসক্তি একটা মানসিক সমস্যা, তাহলে আমি তো ডিজি হেলথ থেকে আমার লাইসেন্স নিতে হবে। আবার যখন মাদকাসক্তি কথাটা আমি বলবো, উচ্চারণ করছি, তখন নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট এসে বলছে না, এটা আমার কাছ থেকে লাইসেন্স নিতে হবে। তো এটা আসলে সমন্বয়ের খুবই প্রয়োজন আছে। না হলে এই বেসরকারি সংগঠনগুলো তারা বেশ জটিলতা ফেস করে, আমরা বেশ জটিলতা ফেস করি। তো পাশাপাশি আমার মনে হয় যে আমাদের এই দুইটা ডিপার্টমেন্ট বসা খুবই জরুরি দরকার। তারা যেটা পলিসি নির্ধারণ করবে সেটাই চূড়ান্ত হবে। আরেকটা বিষয় এখানে আমরা ইগনোর করি যে জেলখানার মধ্যে প্রিজন ডিপার্টমেন্ট, তাদেরও কিন্তু দায়িত্ব আছে, কারণ মাদক গ্রহণকারীদের একটা বড় অংশ কিন্তু অ্যারেস্ট হয় এবং তারা জেলখানায় যায়। তার মানে তারা জেলখানায় গেলে তারা কিন্তু সেই ট্রিটমেন্ট পায় না। মানসিক চিকিৎসক কিন্তু জেলখানার সাথে অ্যাটাচ নাই, সাইকোলজিস্ট কিন্তু নাই। তা আমরা মনে করি যে ওখানেও কিন্তু এই সার্ভিসগুলো প্রসারিত করা উচিত। তাদের ওয়ার্ড আছে, হসপিটাল আছে ট্রিটমেন্ট এই আপনার জেলখানার ভিতরে, কিন্তু সেইখানে মাদক গ্রহণকারীদের যখন অ্যারেস্ট করছে বা ভিতরে যাচ্ছে, তখন তাদেরকে স্পেশালাইজ সেবা দেওয়ার জন্য তাদেরও কিন্তু সাপোর্ট দরকার। তো এই ডিপার্টমেন্টগুলোর একটা সমন্বয় খুবই জরুরি দরকার। শুধু এটা মিটিং করা না, মিটিং এর সিদ্ধান্ত এবং সেটার বাস্তবায়নটা খুবই জরুরি। কারণ আমাদের বেশিরভাগ কর্মপরিকল্পনা আসলে কাগজ কলমেই আটকে থাকে, সেটা দৃশ্যমান খুব কম হয়। আমরা যদি একটু দেখি যে কিশোর অপরাধ এখন অনেক বেশি বেড়ে গেছে, এবং এটার সাথেও কিন্তু মাদক চোরাচালান বা মাদক সেবী এই সব কিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং তাদেরকে যখন কিশোর উন্নয়ন কেন্দ্রে আসলে দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু সেভাবে সাইকোলজিস্ট বা তাদের সেই সাপোর্টটা কিন্তু আসলে আমরা এনশিওর করতে পারছি না। তো সেই জায়গা থেকে আসলে কতটুকু কাজ করা উচিত বলে মনে করেন? কিশোর অপরাধ তো অনেক বেড়ে গেছে বাংলাদেশে। যে কিশোর সংশোধনাগারগুলোতে আমি একটা ভিজিট করেছি যশোরে, আমি দেখেছি তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ভালো, কিন্তু তাদের কর্মকর্তাদের বা যারা সেবা দিচ্ছে কেয়ার গিভার, তাদের তো ট্রেনিং দরকার। তারা এই ইস্যুগুলো কিন্তু জানে না। তো এবং মানসিক স্বাস্থ্য এখন বিশ্বব্যাপী একটা বড় আলোচনার ইস্যু। আমাদের দেশেও কিন্তু মানসিক স্বাস্থ্য, বিশেষ করে করোনার পরে, এটা কিন্তু আরও বিশ্বব্যাপী কিন্তু বড় আকারে দেখা হচ্ছে। তো আসলেই মানে শিশুদের, কিশোর বয়সদের কিভাবে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া যায়, সেইটার জন্য কিন্তু যারা এটা পরিচালনা করছে তাদের কিন্তু তাদের প্রোটোকলগুলোকে রিভিউ করা দরকার, এবং সেখানে ম্যান পাওয়ারকে রিভিউ করা দরকার। যে আমাদের 20 বছর আগে, আমরা এক্সাম্পল 20 বছর আগে ডিপার্টমেন্ট শুরু হয়েছে বা 50-40 বছর আগে শুরু হয়েছে, সেই আগের প্রোটোকলেই চলছে। এখন তো বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। তো এইসব জায়গাগুলোতে বড় আকারে ডায়ালগ প্রয়োজন। যেহেতু এখন একটা পরিবর্তনের কথা বলছে সবাই, তো আমার মনে হয় যে এই সুযোগটাকে সবার কাজে লাগানো উচিত। একদমই তাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। আমরা যদি একটু জানতে চাই যে বৈশ্বিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে বাংলাদেশে যে চিকিৎসার যে মডেল, অনেক কিছু থেকে কিন্তু আসলে পরিবর্তনগুলো আমরা চাই, এবং সেভাবে করেও আমরা সেই পরিবর্তনের আশা রাখছি। কিন্তু রিহাবস নিয়ে কিন্তু মানুষের মাঝে এক ধরনের মিথস আছে, অনেক ধরনের ভয় আছে। স্বাভাবিকভাবেই অনেক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণেও কিন্তু মানুষ এখন ভয় পায় যে আমি একটা ট্রিটমেন্ট সেন্টারে আসলে ভর্তি করব, আমার বাচ্চাটার কি অবস্থা হবে। তো সেই জায়গা থেকে আসলে কিভাবে তাদের কোয়ালিটি এনশিওর করতেও কাজ করা যেতে পারে, এবং অভিভাবকদের এই যে ভয় দূর করার ক্ষেত্রেও আসলে কিভাবে কাজ করা যেতে পারে। এবং সেই সাথে আরেকটি জিনিস, যে সমন্বয় সাধনের কথা বলছেন, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে যারা মানসিক স্বাস্থ্য কর্মী, যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে পলিসি মেকিং এর জায়গায় ইনক্লুড করা খুব কম হচ্ছে। তো সেই বিষয়টুকুতে আসলে কতটুকু সমন্বয় আনা দরকার? প্রথম অংশটি কি যেন আমি মিস করে গেছি আপনার প্রশ্নে। জি, আমাদের যে ট্রিটমেন্ট সেন্টারগুলো নিয়ে যে একটা ভয়ের বিষয় আপনি অবশ্যই আছে। এখন রিহ্যাব সেন্টার মানেই অনেকে মনে করে যে ওখানে গেলে মনে হয় ফিজিক্যাল টর্চার একটা বিষয় প্রশ্ন করে। এইটা দায়িত্বটা, ভয়টা কাটানোর দায়িত্বটা হচ্ছে যারা ট্রিটমেন্ট সেন্টার পরিচালনা করছে তাদের। এইটা আপনাকে এনশিওর করতে হবে আপনার জায়গাটা সেফ।
এবং যে ঘটনাগুলো নেগেটিভ ঘটনাগুলো তো মিডিয়াতে অনেক বেশি আসে, সেগুলো কেন ঘটবে এবং সেইটার ব্যবস্থাটা কি নিয়েছে ওই প্রতিষ্ঠান, সেইগুলো দেখা দরকার। আরেকটা বিষয় কেন ঘটে যদি আপনি বলেন, এখানে আমাদের স্কিল ম্যান পাওয়ার নাই, তারা জানে না যে মানসিক অসুস্থ ব্যক্তিটাকে কিভাবে আমি ডিল করব, তার সাথে তার সাপোর্টটা কিভাবে, সেবাটা আমি দিব, যার কারণে সে যখন বিহেভিয়ারগুলো যখন করে তখন কিন্তু তারা ওভার স্ট্রেসড হয়, ওভার স্ট্রেস থেকে কিন্তু তারা এই টর্চারগুলো করে বা এরকম ধরনের সমস্যাগুলো তৈরি হয়। কারণ আপনারা জানেন যে খুব সায়েন্টিফিকভাবে কিন্তু যারা অ্যাগ্রেসিভ ক্লায়েন্ট, যারা খুব রাগী বা বিক্ষুব্ধ বা খুব মানে মানে করছে, তাদের খুব সায়েন্টিফিকভাবে কিন্তু ম্যানেজ করার কিছু টুলস এবং টেকনিক আছে, ডিএসকেলেটেশন প্রসেস আছে। তো কয়টা সেন্টার তার কর্মীদেরকে এই ডিএসকেলেটেশন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে? অর্থাৎ সে তো জানে না যে এই মুহূর্তে আমার এই পেশেন্টটাকে নিয়ে কি করব বা কিভাবে আমাকে ম্যানেজ করা দরকার। সেই জন্যই তারা এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে অনেক সময়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই জন্যই প্রশিক্ষিত কর্মী এবং প্রফেশনালি ডেভেলপ করতে হবে এই সেক্টরটাকে। কেউ কেরিয়ার হিসাবে এখানে নেয় না, হয়তো চাকরি নেয় আপাতত কয়েকদিন চাকরি করলো, তারপর দেখবেন যে কাউন্সিলররা কাজ করছে সুইচ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার রিকভারিরা মূলত এখানে কাজ করে, যেহেতু তাদের অপরচুনিটি নাই বাইরে, কেউ রিক্রুট করে না, অতএব তারা রিহ্যাব সেন্টারগুলো তৈরি করে বা রিহ্যাব সেন্টারে কাজ করে তাদের জীবন জীবিকা তৈরি করছে। এবং তারা যেটা ট্রিটমেন্ট নেওয়াকালীন সময় যেটা দেখেছে সেইটাই তারা প্র্যাকটিস করে। তো সেই জায়গাগুলোতে সরকারের একটু দায়িত্ব আছে যে এই সেক্টরটাকে যাতে প্রফেশনালি করে। আমরা দেখেছি যে সরকারের অনেক পলিসি মেকিংয়ে সবাই মিলে কমিটি করে। তো একটা ভালো এক্সাম্পল আছে, নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট গত বছর বা এই বছরের প্রথম দিকে যে জাতীয় একটা গাইডলাইন করেছে, চিকিৎসা প্রোটোকল করেছে, সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট ছিল, সাইকোলজিস্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, WHO এর প্রতিনিধি ছিল, ইউএনওডিসির প্রতিনিধি ছিল, আমরা যারা ট্রিটমেন্ট সেন্টার পরিচালনা করি সবাই মিলে 15-16 জন মিলে কিন্তু আমরা একটা বাংলাদেশের ড্রাগ ট্রিটমেন্ট গাইডলাইন করেছি। কিন্তু এখানে সোশ্যাল ওয়ার্কারদেরও কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে, কারণ যেহেতু তারা রিইন্টিগ্রেট করতেও হেল্প করছে। তো সেই জায়গাটাও অ্যাড্রেস, এখানে রিকভারিরা ছিল, 2 জন রিকভারি ছিল, কিন্তু এটা আরো ওয়াইডলি করা উচিত। ড্রাফটিং ফাইনাল আমরা প্রথমে ইংলিশে করেছি, সেটা আবার বাংলাতে করা হয়েছে। আমার মনে হয় যে এটা নিয়ে এখন কয়েকটা ওয়ার্কশপ করা দরকার। আপনি যেটা বললেন যে যারা সোশ্যাল ওয়ার্কার আছে বা যারা অন্য সেবা প্রদানকারী আছে তাদের সামনে এটাকে উপস্থাপন করা, তাদের কাছ থেকেও কিছু কিছু নিয়ে এটাকে চূড়ান্ত করে ডেসিমিনেট করা। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে। ধন্যবাদ। দর্শক, মাদকাসক্ত ব্যক্তির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চিকিৎসা কেন্দ্রগুলোকে আরও আধুনিকায়ন করা এবং ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রিকভারি করার পরে মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন করার ব্যবস্থা জোরদার করতে হবে, তবেই আমাদের সমাজ মাদক মুক্ত হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।